সবার সামনে? তবে আর বলছি কি, রাস্তায় ভিড় জমে গেছে, সবাই বমকে গিয়ে আমাদের দিকে তাকাচ্ছে। আর এদিকে আবিরের কোনো ভ্রুক্ষেপই নেই। তো তারপর কি হলো? কৌতূহলে টেবিলের উপরান্ত থেকে খানিক ঝুঁকে আসে ধ্রুব রায়। তারপর আবার কি, এদিকে 3 রাস্তার মোড়ে রাস্তা গার্ড করে আবিরের গাড়ি দাঁড়িয়ে, ওদিকে গোটা রাস্তা জুড়ে লাল সাদা বেলুন উড়ে বেড়াচ্ছে। একজন ভদ্রলোক স্কুটি চালিয়ে আসছিলেন, বেলুনের সুতোটা স্কুটির চাকায় জড়িয়ে বেলুন ফেটে গেল ফটাস করে। আর সেই শব্দে ভয় পেয়ে ওই পাড়ার মস্তান ভুলু কুকুর এসে কামড়ে দিল ভদ্রলোককে। সর্বনাশ! ভদ্রলোক কি বললেন? ও সে আর ডিটেলসে বলতে পারছি না দাদা, কিন্তু ভদ্রলোক যে ততটা ভদ্র নন সে সেদিন তার মুখের ভাষাতে হাড়ে হাড়ে বুঝেছিলাম। সেটা অবশ্য খুবই স্বাভাবিক। পৃথিবীতে আমার ফিয়ান্সে ছাড়া সব স্বাভাবিক, সব। তখন আপনি আবিরকে কি বললেন? কি বললাম মানে? আমি গেছিলাম পাড়ার দোকানে মুসুর ডাল আনতে, পরনে বগল ছেঁড়া 99 টাকার টপ। সেই সময় পাড়ার মোড়ে গাড়ি ভর্তি বেলুন নিয়ে এসে রাস্তাকে বিয়ের জন্য প্রপোজ করছে। সেই অবস্থা আমার ফেসবুক লাইভও করছেন বাবু। আমি আর কি বলবো তখন? বললাম না না, ওটা বলিনি। বললাম প্রপোজের উত্তরে হ্যাঁ বললেন নাকি না? ওইটাই তো ভুল করে ফেললাম। চারপাশে এমন একটা কেওয়াস তৈরি হয়ে গেল যে পরিস্থিতির চাপে হ্যাঁ বলে দিলাম। ভোটের সময়ও এভাবেই আমরা পরিস্থিতির চাপে মাঝে মধ্যে ভুল বোতামে চাপ দিয়ে ফেলি। যাকে বলেছেন। আর কি বলবো, আবিরের ওই একটাই প্রবলেম, ও এম্বারেসিংলি রোম্যান্টিক। যখন তখন অফিসে ফুল পাঠিয়ে দেবে, ক্যাফেতে খেতে খেতে হাঁটু মুড়ে বসে আমার দিকে তাকিয়ে হেঁড়ে গলায় গান ধরবে, সিনেমা হলে হিরো হিরোইনের ব্রেকআপ হলে আমায় জড়িয়ে ধরে কাঁদতে শুরু করবে। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। সে তো বুঝলাম, কিন্তু সে তো আপনি নিজেই ব্রেকআপ করে নিতে পারেন। আপনাকে দেখে তো খুব একটা যাকে বলে অন্তর্মুখী মনে হচ্ছে না। আরে না, সেটা নয়। কি করে যে কি হয়ে গেল। আমি প্রপোজালে হ্যাঁ বলে দিলাম। এখন সামনের সপ্তাহে আমাদের বিয়ে। এই সময় আমি ঝামেলা করে বিয়ে ভাঙলে আমার বাপ আমার চামড়া ছাড়ি ডুগডুগি বাজাবে। কোথায় কোথায় লোকজনকে ডেকে ডেকে শোনাচ্ছে পিএফের টাকা ভেঙে মেয়ের বিয়ে দিচ্ছি। তাছাড়া হোপলেসলি রোমান্টিক ছাড়া তো আবিরের কোনো দোষই নেই। চরিত্র ভালো, ব্যবহার ভালো, আমাকেও ভালোই বাসে। হ্যাঁ, ইনফ্যাক্ট একটু বেশি ভালোবাসে। আপনিও প্যাক দিচ্ছেন? না না, প্যাক দেওয়ার প্রশ্নই ওঠে না। বরং এই পাঁক থেকে আপনাকে উদ্ধারের জন্য আমি তো আছি। চিন্তা করবেন না, আপনার ব্রেকআপের দায়িত্ব আমার। এমনভাবে স্মুথ অপারেশন হবে যাতে আপনার উপর কোনো লায়াবিলিটি আসবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আগে কিন্তু আবির এতটা ক্রিঞ্জ ছিল না, জানেন তো। দিন দিন ওর আদিক্ষেতা আরো বেড়ে উঠছে। শুনো হয় না, যখন আমায় আপনার এজেন্সি সাজেস্ট করলো, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে কলকাতায় এমনও এজেন্সি আছে যারা প্রফেশনালি ব্রেকআপ করায়। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস ম্যাডাম। আমরা কলকাতা শহরের প্রথম এবং বেস্ট ব্রেকআপ কনসালটেন্ট। যারা নিজেরা ব্রেকআপ করতে ভয় পায় বা ঝামেলা এড়াতে চায়, আমরা তাদের হয়ে পেশাদারিভাবে সম্পর্ক ভেঙে দিই। কথাটা বলে ধ্রুব নিজের রিভলভিং চেয়ারে হেলান দিল। তার সামনে কাঁচের টেবিলে রাখা একটা টিস্যু বক্স, এক গ্লাস জল আর তিতিরের ফাইল। ধ্রুব দেখেছে ক্লায়েন্ট মিটিংয়ের সময় এই টিস্যু বক্সটা বড়ই কাজে আসে। তার বেশিরভাগ ক্লায়েন্টরা আসে এমন যাদের পার্টনার চিট করেছে অথবা অসম্ভব টক্সিক, অথচ তারা কোনো কারণে ব্রেকআপ করার সাহস পাচ্ছেন না। যদিও তার আজকের ক্লায়েন্ট বেশ অন্যরকম। টিস্যু বক্স কাজে না লাগলেও মেয়েটার চোখে মুখে টেনশন স্পষ্ট। 7 দিন পর বিয়ে, অথচ সে বসে আছে ব্রেকআপ কনসালটেন্টের অফিসে। মেয়েটা যে একটু বেশি হুইমজি তাতে সন্দেহ নেই। হয়তো হেড অফিসে খানিক গ্যাঁড়াকলও আছে। তা হোক, ধ্রুবর একমাত্র চিন্তা গান্ধীজির সবুজ পোর্ট্রেট। ওটার অভাব না থাকলেই ধ্রুবর কাছে ক্লায়েন্ট সোনার আংটি। আর বড় বউ সিনেমায় অঞ্জন চৌধুরী তো বলেই দিয়েছেন, সোনার আংটি আবার বাঁকা। তাছাড়া একটু প্যাঁচালো কেস পেলে পকেটে বসবাস করা গান্ধীজির হাসিটা আর একটু চড়া হয়। তবে তার জন্য প্রিমাইস তৈরি করাটা জরুরি। ক্লায়েন্টকে ঠারে ঠোরে বুঝিয়ে দিতে হবে যে তার কেসটা জিলিপি হয়ে আছে,
সেটাকে সোজা করে ল্যাংচা বানাতে গেলে বটুয়া ঢিলে করতে হবে বই কি। ধ্রুব ফাইলটা বন্ধ করলো। দেখুন মিস মিত্র, আমাদের হাতে সময় খুব কম। ভ্যালেন্টাইন্স উইক আসছে, ব্রেকআপের সিজন এখন তুঙ্গে। আপনার কেসটা বেশ অদ্ভুত। 7 দিন পর বিয়ে, পাত্র সরকারি চাকরি করে, নিজস্ব ফ্ল্যাট আছে, নেশা ভাঙ করে না। বাপরে বাপ, আপনার বাবা মা তাকে জামাই হিসেবে পেয়ে ধন্য। দেখুন, এরকম একটা কেস ম্যানেজ করা কিন্তু বেশ চাপের ব্যাপার। প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ। আপনি বুঝছেন না, রেস্তোরাঁয় খেতে গেলেও ওয়েটারকে অর্ডার দেয় কবিতার ছন্দে। কোন সুযোগে আমার ফোন হাতে নিজের নাম সেভ করে রেখেছে হৃদয়ের টুকরো বলে। সেদিন আমি বাথরুমে, বাবার সামনে ফোন বেজে উঠলো, আর বাবা বাইরে থেকে চিৎকার করে বলছে, ওরে তোর হৃদয়ের টুকরো কল করেছে। আমার না মরে যেতে ইচ্ছে হয়। আহা বালাই ষাট, মরবেন কেন? আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি। আবিরবাবু পারফেক্ট হতে পারেন, কিন্তু যাকে বলে ওর রোম্যান্স করার কায়দাটা সামাজিকভাবে বিপজ্জনক, তাই না? খুবই বিপজ্জনক। বাঁচান আমাকে, আমি নর্মাল জীবন চাই। দেখুন, আমি অবশ্যই চাই কেউ আমাকে ভালোবাসুক, কিন্তু সেটা এরকম যেন ক্রিঞ্জ না হয়। 7 দিন পর বিয়ে, কাঠবিলি হয়ে গেছে। এখন আমি যদি বলি ও বেশি রোমান্টিক, তাই বিয়ে করব না, বাবা আমাকে... চিন্তা করবেন না মিস মিত্র, সম্পর্ক যখন এক্সপায়ার্ড হয়ে গেছে তখন সেটাকে ডিসপোজ করার দায়িত্ব আমার। এমনভাবে ব্রেকআপ করাবো না যে উনি বুঝতেই পারবেন না কি হলো। ওর মনে হবে উনি নিজেই ব্রেকআপটা চাইলেন। অপারেশন সাইলেন্ট হার্ট ব্রেক আজ থেকেই শুরু। তবে সেক্ষেত্রে খরচাপাতিটা... ও ওসব নিয়ে ভাববেন না। বেশ, তাহলে ধরে নিন আপনার কাজ ডান। শেষের কথাটায় ধ্রুব আর তার ক্লায়েন্ট দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। সাউথ কলকাতার রাসবিহারী মোড় ছাড়িয়ে একটু ভেতরের দিকে একটা গলি, পুরনো আমলের লাল মেঝের দোতলা বাড়ি, নিচে একটা মিষ্টির দোকান, আর তার পাশ দিয়ে সরু অন্ধকার সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেই সিঁড়ির শেষে একটা কাঠের দরজা, দরজার উপর চওড়া নেমপ্লেট চকচক করছে, ইটস নট ইউ, ইটস মি, ব্রেকআপ কনসালটেন্সি। এই হলো আমাদের গল্পের প্রায় হিরো ধ্রুবর কনসালটেন্সি অফিস। এইবার আপনি জিজ্ঞেস করতেই পারেন, প্রায় হিরো কথাটা বললাম কেন? আরে সেই গল্পেই তো আসছি, একটু ধৈর্য ধরে শুনুন মশাই। ধ্রুবর বয়স বছর 27। সে বিশ্বাস করে পৃথিবীর সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট আছে। পাউরুটি, দুধ, ওষুধের মতো ভালোবাসারও। শ্যাম্পুর বোতলের গায়ে যেমন লেখা থাকে বেস্ট বিফোর, সম্পর্কের গায়েও সেটা অদৃশ্য কালিতে লেখা থাকে। মানুষ সেটা পড়তে পারে না বা পড়তে চায় না বলেই ধ্রুবর মতো লোকেদের সংসার চলে। ঘটনার শুরু সকাল 10:30 নাগাদ। ধ্রুবর কানে ফোন, সে বিরক্তি চেপে রেখে ওপাশের কথা শুনছে। অবশেষে এক হাতে একটা পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে সে চিবিয়ে চিবিয়ে বলল, দেখুন মিস্টার সেন, আপনাকে আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম। আপনার গার্লফ্রেন্ড যখন প্রথম ডেটেই আপনার ঘাড় ভেঙে 10,000 টাকার শপিং করেছিল, তখনই আপনার সতর্ক হওয়া উচিত ছিল। ওটা ছিল ট্র্যাপ। দেখুন, আজ ঘাড় ভাঙছে, কাল কিন্তু ধ্রুববাবু, এখন আমি কি অজুহাত দেখিয়ে ব্রেকআপ করব? খরচের ভয়ে ব্রেকআপ করছি, এটা যদি একবার রটে যায় তাহলে সোসাইটিতে আমার... রিল্যাক্স মিস্টার সেন, ইমোশন দিয়ে যুদ্ধ জয় হয় না, আরে স্ট্র্যাটেজি লাগে। আমি এক্ষুনি একটা ভুয়ো মেডিকেল রিপোর্ট তৈরি করছি, তাতে লেখা থাকবে আপনার বিড়ালের লোমে ভয়ানক অ্যালার্জি আছে। হ্যাঁ, আপনি বলেছিলেন সপ্তপর্ণী বেড়াল অন্তপ্রাণ। অতএব যখন দাঁড়িপাল্লার অন্যদিকে ওর বেড়ালগুলো, তখন আপনাকে ল্যাং মারতেও 1.5 সেকেন্ডের বেশি সময় নেবে না। মনে রাখবেন, কোনো এক মনীষী বলে গেছেন বেড়াল একটা ছেঁচড়া প্রাণী, এবং যারা বেড়াল পোষেন তারাও কিছু কম যান না। অনেক ধন্যবাদ মিস্টার রায়। আপনাকে কি বলেছে আমি... এই পেমেন্টটা জিপে করে দিয়েছি, এটা বলে ধন্যবাদ দিলেই হবে। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল। টেবিলের ওপর রাখা
ক্লায়েন্ট ফাইল থেকে একটা কাগজ টেনে নিল। ফোনে কথা বলতে বলতেই দরজাটা ঠেলে মেয়েটা ঢুকেছিল। তার পরনে একটা হালকা পিচ রঙের লিনেন কুর্তি, হাতে বড় ডায়ালের ঘড়ি, চুলগুলো এলোমেলো করে ক্লিপ দিয়ে আটকানো। ভেতরে ঢুকেই সে ধপ করে ধ্রুবর সামনের চেয়ারটায় বসে পড়ল। তারপর নখ দিয়ে দাঁত চিবোতে লাগলো ধ্রুবর কথা শেষ হওয়ার অপেক্ষায়। হাই, একটু একটু জল হবে? ধ্রুব ফোনটা রাখতে মেয়েটা প্রশ্নটা ছুঁড়ে দিয়ে উত্তরের অপেক্ষা না করেই নিজেই টেবিলের কোণে রাখা জলের বোতল নিয়ে এক নিঃশ্বাসে অর্ধেকটা শেষ করে ফেলল। তারপর বড় করে একটা শ্বাস নিল। শুনুন, আমার হাতে একদম সময় নেই। আমার নাম তিতির মিত্র। আমার অফিস কলিগ সুনয় না আমাকে আপনার অফিসের ঠিকানা দিয়েছে। ধ্রুব এরকম সাইক্লোনের ধাক্কায় খানিক হক চকিয়ে গেছিল। চটপট নিজেকে সামলে নিল। বেশ, বলুন কি সমস্যা? বয়ফ্রেন্ড চিট করেছে নাকি ভয়ানক পজিটিভ? আরে না না, ওসব হলে তো বাঁচতাম। আমার বয়ফ্রেন্ডের নাম আবির। ও হীরের টুকরো ছেলে, মদ খায় না, সিগারেট ছোঁয় না, অন্য মেয়েদের দিকে তাকায় না, আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। রোজ সকালে নিয়ম করে গুড মর্নিং মেসেজ পাঠায়, রাতে ঘুমানোর আগে গুড নাইট উইশ করে, আমার জন্মদিনের 3 মাস আগে থেকে গিফট প্ল্যান করে। এমনকি আমার মায়ের সঙ্গে লুডো খেলার সময় ইচ্ছে করে হেরে যায় যাতে মা খুশি হয়। ও ও জাস্ট পারফেক্ট। তাহলে সমস্যাটা কোথায়? হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলার ল্যান্ড। আজকে কিন্তু কোনো থ্রিলার নয়, কারণ আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে প্রেমের দিন। সেই কোনো একটা মহাপুরুষ বলে গেছিলেন, মনে আছে? প্রেম অতি বিষম বস্তু, অর্থাৎ তোমার ঘুম পায়, খিদে পায়, হাগাও পায় নিশ্চয়ই, কিন্তু প্রেম পায় না। প্রেমটা করতে হয়, ফার্স্ট স্টেপ এগোতে হয়, একটু এফোর্ট দিতে হয়, তাই না? সেই এফোর্ট দিতে গিয়ে কোনো মানুষ একটু বাড়াবাড়ি করে ফেলে। সেই রকমই একটা গল্প শোনাতে চলেছি তোমাদের। আমার অর্থাৎ রণদীপ নন্দীর লেখা রোম্যান্টিক কমেডি প্রেম ট্রেম সবই বুঝলো কি। দেখো, আজকের দিনে এরকম টাইটেলের একটা গল্প শোনাচ্ছি বলে আমাকে মারতে এসো না প্লিজ। গল্পটা আগে শুনে নাও, তারপর যদি মনে হয় তাহলে আর কি করা যাবে, মার খেয়ে নেবো। তবে হ্যাঁ, আজকের গল্পে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে। আজ আমাদের সঙ্গে অভিনয়ে রয়েছেন দুজন খুব স্পেশাল মানুষ। একজন মিডনাইট হরর স্টেশন থেকে সায়ক আমান, আর দ্বিতীয়জন গপমিরের থেকে তোমরা যাকে রেগুলার শোনো, সেই আমাদের সকলের প্রিয় পাপিয়াদি। যাকে দেরি করছি না, আর শুনে নাও আজকের গল্প, আমার অর্থাৎ রণদীপ নন্দীর লেখা রোম্যান্টিক কমেডি প্রেম ট্রেম সবই বুঝরু কি। ধ্রুবর অফিস থেকে যখন তিতির বেরোলো, তখন রাসবিহারী অ্যাভিনিউয়ে অফিস ফেরত মানুষের ভিড়। ট্রামের লাইন ধরে হাঁটতে হাঁটতে তিতিরের মনে হলো ওর মাথার ভেতরটা ঠিক ওই গড়িয়াহাট মোড়ের জ্যামের মতো হয়ে আছে। হর্ন, চিৎকার, ধুলো সব মিলেমিশে একাকার। কি মনে হতে অ্যাপ ক্যাব বুক না করে একটা হলুদ ট্যাক্সি ডেকে তাতে উঠে বসল সে। জানলার কাঁচ নামিয়ে দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। বাড়ির সামনে ট্যাক্সি থেকে নামল তিতির। লিফটে করে উপরে উঠতে উঠতেই অফিসের গ্রুপে একটা মেসেজ করে দিল, ফিলিং আন্ডার দ্য ওয়েদার, কান্ট কাম টুডে। আজ একেবারেই তার অফিস যেতে ইচ্ছে করছে না। যাওয়ার সময় দেখে গেছে বাবা ট্যাংরা মাছ এনেছে। মায়ের হাতের ট্যাংরা মাছের সর্ষে পোস্তর ঝোল খাওয়ার সময়ে স্বর্গীয় আনন্দ পায় তিতির। সে বেল বাজালো। দরজা খুললেন তিতিরের মা সুধা দেবী, মুখে একগাল হাসি। আরে, অফিসে যাসনি আজ? ভালোই হয়েছে, সেই কখন থেকে আবির এসে একা একা বসে আছে। হ্যাঁ, আবির এসেছে? আসলে আজ না মা, আমায় না অফিস যেতেই হবে, বুঝলে তো। আমি শুধু বাড়িতে একটা ডকুমেন্ট ফেলে গেছিলাম বলে। হাই তিতির, এই তুমি আজ অফিস যাওনি? আন্টি নিশ্চয়ই বলেছেন যে আমি আসছি।
হাউ সুইট অফ ইউ। আমি তো ভাবতেই পারছি না যে তুমি মানে আমার জন্য। ভিতর থেকে আবিরের মোলায়েম গলা ভেসে আসতেই মুহূর্তে তিতিরের মেজাজটাই খিচড়ে গেল। সে জুতোর ফিতে খুলতে খুলতে ফিসফিসিয়ে মাকে বলল, আবির আবার এসেছে কেন? ও তো কালই এসেছিল। আহা, আসবে না কেন? হবু জামাই বলে কথা। আর শোন, তুই ফ্রেশ হয়ে নে। আবির আজ যা করেছে না, তুই অবাক হয়ে যাবি। তোমার আবির রোজই যা যা করেন তাতে আমার অবাক হওয়ার কোটা কমপ্লিট, বিশ্বাস করো। তিতির ভুরু কুঁচকে ড্রয়িং রুমের দিকে তাকালো। সোফায় বসে আবির আর তিতিরের ভাই রিঙ্কু ভিডিও গেম খেলছে। রিঙ্কু উত্তেজনায় লাফাচ্ছে। ইয়েস ইয়েস, আমি আবিদাকে হারিয়ে দিয়েছি, ইয়েস। আবির গেমের রিমোটটা নামিয়ে রেখে রিঙ্কুর পিঠ চাপড়ে দিল। সিরিয়াসলি দারুণ খেলেছিস তুই রিঙ্কু, তোর ডিফেন্স তো ভাঙাই যাচ্ছিল না। ইউ আর ট্রু চ্যাম্পিয়ন। তিতির জানে আবির ইচ্ছে করে হেরেছে। এই যে অকারণ মিথ্যে বিনয়, এটাই তিতিরকে আরো বিরক্ত করে। ওকে দেখে আবির উঠে দাঁড়ালো। পরনে একটা স্কাই ব্লু শার্ট, চুল পরিপাটি করে আঁচড়ানো, মুখে সেই ভুবন ভোলানো হাসি। হাই তিতির। তুমি হঠাৎ? সুধা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন হাতে একটা খুন্তি নিয়ে। আঁচলে হাত মুছতে মুছতে বললেন, উমা, হঠাৎ হবে কেন? কালই তো বলেছিল আজ আর একবার আসবে। জানিস, আজ আবির নিজের হাতে রান্না করেছে। আমি ট্যাংরা মাছের ঝোলটা রান্না করতে যাচ্ছিলাম, ও এসে বলল, আন্টি আপনি সরুন, আজ আমি তিতিরের জন্য স্পেশাল ট্যাংরা মাছ রাঁধবো। কি অপূর্ব গন্ধ বেরিয়েছে রে তিতির, আমি তো ভাবতেই পাচ্ছি না ছেলেটা এত গুণী। তিতিরের মাথায় রক্ত চড়ে গেল। এখানেও আবির ঢুকে পড়বে? আমার খিদে নেই, তোমরা খাও। কথা শেষ করেই সে ঝড়ের গতিতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ধুর! মিনিট 15 পর সুধা দেবী দরজায় ধাক্কা দিতে শুরু করলেন। তিতির, ছেলেটা এত কষ্ট করে রাঁধলো আর তুই খাবি না মানে? নাটক করিস না তো, আয় বলছি। কি রে তিতির? মা যখন কিছু নিয়ে ন্যাক করে তখন তাকে এড়িয়ে চলা ভগবানেরও অসাধ্য। মা স্রেফ উপরোধের ধাক্কায় বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়াতে পারে। অগত্যা মিনিট 15 একটানা অনুরোধ অভিমানের ঝড়ঝাপটা সামলে অবশেষে রণে ভঙ্গ দিল তিতির। ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছিল। আবির প্রায় ছুটে এসে তিতিরের চেয়ারটা টেনে দিল। এই দাঁড়াও, নাও বসো তিতির। পাতে ধবধবে সাদা ভাতের পাশেই আবিরের রান্না করা ট্যাংরা মাছের ঝাল। সর্ষে আর কাঁচা লঙ্কার গন্ধে ঘর একেবারে মোমো করছে। অবিনাশবাবু একগ্রাস মুখে দিয়েই চোখ বন্ধ করে ফেললেন। আহ আহা আহা আহা, অমৃত অমৃত। সুধা, তুমি কিছু মনে করো না, কিন্তু তোমার রান্নার চেয়েও এটা অনেক ভালো হয়েছে। আবির বাবা, তুমি তো দেখছি মাস্টার অফ অল ট্রেডস। খেতে খেতে কথা বলতে নেই বাবা। আরে বাবা, এত ভালো রান্নাটা করেছে, একটু অ্যাপ্রিসিয়েট করবো না? আচ্ছা আবির, তুমি খাসির মাংস রান্না করতে পারো? কোন রেসিপি আঙ্কেল? কষা, রেজালা, স্টিমার কারি, নিহারি, ডাক বাংলো নাকি স্টু? ওরে বাবা রে! অবিনাশবাবু তো উত্তেজনায় এটো হাতেই পাশে বসা আবিরকে জড়িয়ে ধরতে যাচ্ছিলেন, কিন্তু তিতিরের দিকে চোখ পড়ায় শেষ মুহূর্তে নিজেকে সামলে নিলেন আর কি। তোমার কোলেস্ট্রল মনে আছে তো? আহা, খাচ্ছি নাকি? আলোচনায় দোষ নেই, তাই না? কাঁচুমাচু মুখে সাফাই গান অবিনাশবাবু। ছোল দিয়ে ভাত মেখে তিতির মাছটা মুখে দিতে যাবে, তখনই আবির বলে উঠল, 1 মিনিট তিতির, বলছি। আবার কি হলো? খাবো না? মাছে বিষ মিশিয়েছ নাকি? আবির খোঁচাটা বুঝল না। না না, জিজ্ঞেস করছিলাম তোমার মাছটা কি আমি বেছে দেবো? সেই আগেরবার ভজহরি মান্নায় পমফ্রেট মাছের কাঁটা তোমার গলায় ফুটে। তিতির আর সহ্য করতে পারল না।
হাতের চামচটা সশব্দে প্লেটের উপর ফেলে উঠে দাঁড়ালো। আরে কি হলো? আমার খাওয়া হয়ে গেছে, আর আমি বাচ্চা নই আবির। আমার মাছটুকু আমি নিজেই বাঁচতে পারি। তিতির, এটা কি ধরনের অসভ্যতা? তিতির উত্তর না দিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। তারপর সশব্দে দরজাটা বন্ধ করে দিল। তার দু চোখ দিয়ে জল বেরিয়ে আসছে ব্যর্থ রাগে আর অপমানে। বিছানায় বসে সে ফোঁপাতে ফোঁপাতে ফোনটা হাতে নিল। নাম্বারটা কোথায় গেল? হ্যালো ধ্রুববাবু, আমাকে বাঁচান, আমি দম আটকে মরে যাব। আপনি যা খুশি করুন, কিন্তু এ বিয়েটা ভাঙুন প্লিজ, প্লিজ। বাইরে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার রাস্তায় সোডিয়াম ভেপারের আলো পিচ ঢালা রাস্তায় পিছলে যাচ্ছে। গোল পার্কের কাছে একটা সরু গলির ভেতরে পুরনো আমলের বাড়ি, তারই নিচতলায় ক্যাফে বোহেমিয়ান। হলদেটে মায়াবী আলো, বাতাসে কফি আর পুরনো বইয়ের মিশ্র গন্ধ। ব্যাকগ্রাউন্ডে খুব নিচু ভলিউমে বাজছে একটা জ্যাজ ইনস্ট্রুমেন্টাল। ধ্রুব জানলার ধারের কর্নার সিটটায় বসেছিল। তার সামনে একটা ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি আর একটা আধ খাওয়া মাফিনের টুকরো। সে জানলার কাঁচের ওপর বৃষ্টির ফোঁটাগুলোর আঁকিবুকি দেখছিল মন দিয়ে। তিতির যখন ক্যাফেতে ঢুকলো, তার চুল সামান্য ভেজা, চোখে মুখে ক্লান্তির ছাপ। সে সোজা এসে ধ্রুবর সামনের বেতের চেয়ারটায় বসল, ব্যাগটা ধপ করে টেবিলের ওপর রাখল। প্ল্যান রেডি? প্ল্যান? ও শুনুন, আপনার জন্য কোল্ড কফি অর্ডার করেছি, বসুন। বেশ করেছেন, এলে আমার মাথায় ঢেলে দেবেন, হ্যাঁ, যাতে মাথাটা ঠান্ডা হয়। ধ্রুব উত্তর না দিয়ে মোবাইলে কি যেন টাইপ করছিল। কি হলো? প্ল্যান রেডি হলো? আপনি রান্না করতে পারেন? কি মানে? মানে আবার কি? এরা জিজ্ঞেস করেছি, হ্যাঁ বা নাতে জবাব দিক। ইয়ে, ডিম সেদ্ধ করতে পারি। চমৎকার, কাল রান্না করবেন, তবে ডিম সেদ্ধ নয়, পোলাও, বেগুনি, মাটন। মাটন? আরে খাসি ছাড়া বাঙালিকে নেমন্তন্ন করা মানে জাঙ্গিয়া ছাড়া শীর্ষাসন করার রিস্ক নেওয়া। মাথা খারাপ নেই? সে একটা কথা আছে না, খাসি ছাড়া আমি যেন বিনা। ওটা সীতা বিনা আমি হবে। আপনি কি বাংলা সুখদেব বাবু নাকি? ইমোশনে কনসেন্ট্রেট করুন, ইমোশন। যাই হোক, কাল আপনার হাতের অমৃত সমান রান্না একবার খাইয়েই দেখুন আবির বাবুকে, তবে সঙ্গে সঙ্গে কাজ হবে বলে মনে হয় না। ভদ্রলোককে যত দূর চিনেছি সোনামুখ করে খেয়েও নেবেন, কিন্তু ইটস আ স্টার্ট। রাতের বয়স বেড়েছে, ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁই ছুঁই। জানলার গ্রিল গোলে স্ট্রিট লাইটের নরম আলো তিতিরের বিছানার এক কোণে এসে পড়েছে। মাথার উপর সিলিং ফ্যানটা একঘেয়ে শব্দ তুলে ঘুরছে। তিতিরের চোখে ঘুম আসছে না কিছুতেই। মনের ভেতরে একটা চাপা অস্থিরতার পারদ চড়ছে। সে ব্লুটুথ স্পিকারটা অন করে একটা গান চালালো। অঙ্ক কষে হয় না প্রেম, হয় না বিচ্ছেদে, শূন্য পাওয়ার কষ্ট থাকে ভালোবাসার জেদে, হিসেবি দিনের শেষে বেনামি এক অভ্যাসে খুঁজে। খানিক বাদেই দরজা পেটানোর আওয়াজ এলো, তারপরে রিঙ্কুর গলা। দিদি ভাই, গান বন্ধ কর, ঘুমোতে দে, নইলে তোর কপালে দুঃখ আছে। তিতির এমনিতেই বিরক্ত ছিল রিঙ্কুর এই অহেতুক হুমকিতে। মাথাটা দপ করে জ্বলে উঠল। সে চাদরটা সরিয়ে উঠে বসল। তোর নিজের ঘরের দরজাটা বন্ধ করলেই তো আওয়াজ আসবে না। আমার ঘরে আমি কি করব না করব সেটা নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। আরে দরজা বন্ধ করলেও আওয়াজ আসছে, আমার কালকে আর্লি মর্নিং প্র্যাকটিস আছে। তাহলে কানে তুলো দিয়ে ঘুমো। আরও খানিকক্ষণ চেঁচামেচি করে সাড়া না পেয়ে রিঙ্কু নিজের ঘরে চলে গেল। ততক্ষণে গান শোনার মুডটাই নষ্ট হয়ে গেছে তিতিরের। স্পিকারটা বন্ধ করতেই ঘরটা আবার আগের মতো নিঝুম হয়ে গেল চকিতে।
তিতির আবার বিছানায় গা এলিয়ে দিল। অন্ধকার সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো এই মুহূর্তে এই বিশাল পৃথিবীতে তাকে বোঝার মতো কেউ নেই। হাতটা নিজের অজান্তেই সাইড টেবিলে রাখা ফোনটার দিকে চলে গেল। স্ক্রিনটা আনলক করতেই একটা মিসড কল নোটিফিকেশন ভেসে উঠল স্ক্রিনে। ধ্রুব। রাত 9টা নাগাদ কখন যে সে ফোন করেছিল বুঝতেই পারেনি তিতির। ঘড়ির কাঁটা তখন মধ্যরাত পেরিয়েছে। এত রাতে ফোন করাটা কি ঠিক হবে? ধ্রুব কি জেগে আছে? হাজারটা প্রশ্ন ভিড় করল তার মাথায়। কিন্তু এই মুহূর্তে এই একজন মানুষকেই মনের কথা খুলে বলতে পারবে তিতির। গত দিন 3 ধরে প্রায় ধ্রুবর সঙ্গে ফোনে কথা হচ্ছে তিতিরের। দরকারি কেজো কথার বাইরেও কথা চলছে এটা সেটা নিয়ে। ছেলেটা না খুবই অদ্ভুত। সোজা প্রশ্নের সোজা জবাব দিতে কেন যে এত প্রবলেম ওর সেটা তিতির কিছুতেই বোঝে না। যদিও ওই বাঁকা উত্তরগুলো শুনতে যে বেশ মজাই লাগে সেটাও অস্বীকার করা যায় না। প্রথমে সে ভাবল এত রাতে ফোনটা করা উচিত হবে না। হয়তো ফোনটা ধরেই ছেলেটা বিরক্তি মেশানো গলায় একটা কিম্ভূত কথা বলে বসবে। কিন্তু পরক্ষণেই সেই কিম্ভূত কথা শোনার উদগ্র ইচ্ছে নেশার মতো পেয়ে বসল ওকে। তিতির কল বাটনটা টিপে ফোনটা কানে ধরল। রিং হচ্ছে। থ্যাংক ইউ কেন থ্যাংক ইউ কেন? ও আপনি? ভাবলাম আমার কোনো বন্ধু। 12টা বাজতেই সব শুরু করে দিয়েছে। মানে? ও আপনার বার্থডে নাকি আজ? আচ্ছা আচ্ছা, হ্যাপি বার্থডে। সেম টু ইউ। এবার নিজে ঘুমান, অন্যকে ঘুমাতে দিন। টাটা। আপনি কিন্তু অসম্ভব রুড। হতে পারি, কিন্তু তাই বলে মাঝরাতে লোককে ফোন করে কাঁচা ঘুম ভাঙানোর মতো পাপ করি না। হ্যাঁ ঠিক আছে, রাখছি। রেখে আর কি হবে? যখন 12টা বেজেই গেছে, বলে ফেলুন। কোনো কাজ হয়নি। আমার রান্না খেয়ে ঘন্টাখানেক ধরে আমার সুনাম করেছে, তারপর সেগুলো ছবি তুলে ইনস্টাতে স্টোরি দিয়েছে। আপনি শিওর যে রান্নাগুলো ভুল করে ভালো হয়ে যায়নি? খাসি চিবোতে গিয়ে বাবার দাঁতের ক্রাউন খুলে গেছে। ভাই পোলাওটাকে ফিরনি ভেবে খেয়ে কমপ্লিমেন্টও দিয়েছে। থাক বুঝে গেছি। আচ্ছা চাপ নেবেন না, দেখুন এ তো সবে শুরু। সময় নেই আর ধ্রুব, হাতে মাত্র 5 দিন। প্লিজ কিছু করুন। আরে চাপ নেবেন না, ঠিক হয়ে যাবে। ফালতু চাপ নেন। আই এম আ প্রফেশনাল, সেটা মনে রাখবেন। আচ্ছা, আপনি প্রেম করেন না? বলছি মাঝরাতে এসব রোমহর্ষক প্রশ্ন কেন? না মানে এই যে আপনি মানুষের প্রেম ভেঙে বেড়ান, আপনার প্রেমিকাতে রাগ করে না? দেখুন, প্রেম বলে কিছুই হয় না, জানো তো। কি জানেন, মানুষের খিদে পায়, ঘুম পায়, এমনকি হাগাও পায়, কিন্তু প্রেম পায় না। প্রেম আমরা জোর করে করি। এটা হলো একটা ম্যানমেড ইমোশন, ম্যানমেড। গোলাপ ফুল, চকলেট আর ওই ওই টেডি বিয়ার বেচার ফিকির। মোটেই না। যাদের কেউ জোটে না তারাই এসব বলে। তা হতে পারে। আসলে আমার প্রেম না বরাবরই ফসকেছে। মানে? আচ্ছা, প্রথম কাকে ভালো লেগেছিল? সে ছিল একজন, সেসব ঘটনা বড়ই অশ্লীল। ও আপনার শুনে কাজ নেই। বলুনই না। সে আজ থেকে বহু বছর আগের কথা। আমি তখন স্কুলে পড়ি, সম্ভবত ক্লাস 8। টিউশন করি সুকুমার বাবুর কাছে। নামের সঙ্গে চেহারা আর স্বভাবের অতটা পার্থক্য আমি আজ অবধি দেখিনি। যাকে এসব আর একদিন বলবো। আপনাকে আজ যে গল্পটা বলবো সেটার শুরু তুহিনাকে দিয়ে। এই ধরুন আমাদের টিউশন, আর ওই যে ঘরের পেছনের দিকে একটা কোণে বসে যে ছেলেটা
পেন দিয়ে পিঠ চুলকাচ্ছে আর খাতার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে মুখে চালান দিচ্ছে, ওটা আমি। আর একদম সামনে যে মেয়েটা বসে মাখনের ওপর ছুরি চালানোর মতো রুদ্ধশ্বাসে অঙ্ক কষে যাচ্ছে, যার চোখের তারায় চিকচিক করছে আত্মবিশ্বাস, সেই হলো গিয়ে তুহিনা। তার সঙ্গে আমার একটাই মিল ছিল, আমরা দুজনেই অঙ্কে এক্সেপশনাল। মানে ও এক্সেপশনালি ভালো আর আমি এক্সেপশনালি খারাপ। আরে মাইরি বলছি, কি জানেন, মাঝে মধ্যে একটা দুটো অঙ্ক একেবারে মিলে গেলে আমি নিজেই অবাক হয়ে খানতিনে হেঁচকি তুলে ফেলতাম। যাকে সেই বয়সটা লাভ এট ফার্স্ট সাইটের বয়স। তাই আমি যে ক্রাশ খেয়ে গেলাম সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হলো আমি তুহিনার উপর ক্রাশ খেলাম। তুহিনা সুন্দরী, আমি মানব সভ্যতার বিবর্তনের পথে খেই হারিয়েছি। তুহিনা ইন্টেলিজেন্ট, কেরিয়ার নিয়ে বেশ সিরিয়াস। আমি বাড়িতে তখনও ঝাঁটার কাঠি দিয়ে তীরধনুক বানাই। এই শুনুন, ক্রাশ খাওয়ার জন্য না কোনো ক্রাইটেরিয়া লাগে না। এটা কি আপনার অঙ্ক নাকি? হ্যাঁ, তা বলেছেন ভালো। যাই হোক, একদিন স্যার ক্লাস টেস্ট নিচ্ছেন, ভয়ানক কঠিন কঠিন সব অঙ্ক কষতে দিয়ে নিজে কোথায় যেন ধাঁ হয়ে গেছে। আমি যথারীতি কাগজ চিবোচ্ছি আর খাতার পিছনে একা একাই কাটাকুটি খেলছি। নিজেই জিতছি, নিজেই হারছি। এমন সময় হঠাৎ সামনে থেকে একটা মিহি চাপা আওয়াজ ভেসে এলো। এই 4 নম্বরের অঙ্কটা পেরেছিস? দেখাবি? আমার না কেমন যেন একটু কনফিউজ লাগছে রে। আমার হৃৎপিণ্ড ততক্ষণে পিংপং বলের মতো বুকের মধ্যে জগঝম্প করতে শুরু করেছে, বুঝলেন। আমি খাবি খেতে খেতে জিজ্ঞেস করলাম, ইয়ে কে? আমি? না, আমার শ্বশুর। হ্যাঁ মানে করেছি তো, এই যে দেখ। মানে আপনি ওই অঙ্কটা পেরেছিলেন? অবাক হচ্ছেন তো? আমিও হয়েছিলাম। জীবনে যে খুব কমবারই আমি একবারের চেষ্টায় অঙ্ক মিলিয়ে দিতে পেরেছিলাম, তার মধ্যে একবার ছিল সেই দিন। আরো ভালো করে বলতে গেলে সেই 4 নম্বর অঙ্কখানা। ওই যে শাহরুখ বলেছিলেন না, कहते हैं अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसे ब्ला ब्ला। তো সেই দিন ভগবানও মুচকি হেসে আমার দিকেই তাকিয়েছিলেন। এখনো মনে পড়ে, জানেন। উত্তরটা দেখে নেওয়ার পর তুহিনা একটু লজ্জার হাসি হেসে থ্যাঙ্কস বলেছিল। আমি ততক্ষণে মনে মনে হানিমুনের ডেস্টিনেশন প্ল্যান করছি। আরে বাস, তাহলে আর কি, তুহিনা নিশ্চয়ই পটে গেল। বাবা, আমার লাইফের ঘটনা কি এরকম নির্মিষ হবে নাকি? টুইস্ট থাকবে না। টুইস্ট না থাকলে এই বান্দা খামোকা হ্যাজাতে আসে না। টুইস্ট এলো দিন দুয়েক বাদে, আমাদের ক্লাস টেস্টের রেজাল্টের খাতায়। আমি 0 পেলাম। আগে হ্যাঁ, 0, বিগ 0। আর তুহিনা মাত্র একটাই অঙ্ক ভুল করার কারণে প্রথমবার টিউশনে ফার্স্ট হতে পারেনি। তখন হঠাৎ করেই বুঝতে পারলাম, সেদিন যে মনে হয়েছিল ভগবান মুচকি হেসেছিলেন, সেটা সার্কাস্টিক হাসি ছিল। খিলখিলিয়ে হেসে গড়িয়ে পড়ে তিতি। সেই মুহূর্তে সে ভুলে যায় মিনিট 20 আগেও সে বালিশে মুখ গুঁজে কাঁদছিল। এখনো বালিশে সেই জলের ফোঁটার দাগ লেগে রয়েছে। অনাবিল আনন্দের সেই হাসিতে এবার গলা মেলালো ধ্রুব নিজেও। খোলা জানলা দিয়ে বয়ে চলা বাতাসে উইন্ড চাইম সুর তোলে। আরও অদরকারি অপ্রয়োজনীয় কিছু এলোমেলো কথার আদান প্রদানে মেতে ওঠে ওরা। সল্টলেক সেক্টর 5-এর কাঁচ ঘেরা বহুতল অফিস বিল্ডিং। 8 তলায় ক্রিয়েটিভ ইম্পালস অ্যাডভার্টাইজিং এজেন্সির অফিস।
বাইরের গনগনে রোদ কাঁচ ভেদ করে এসি ঘরের কৃত্রিম ঠান্ডায় ঢুকতে পারছে না ঠিকই, কিন্তু কর্মব্যস্ত ফ্লোরের কিবোর্ডের খটখট আওয়াজ, প্রিন্টারের যান্ত্রিক গোঙানি আর বসের ধ্যাতানি মিলেমিশে পরিবেশ যথেষ্ট উত্তপ্ত। সেই ফ্লোরেই পাশাপাশি দুটো কিউবিকল। একটার নেমপ্লেটে লেখা আছে তিতির মিত্র, সিনিয়র গ্রাফিক ডিজাইনার, আর ঠিক তার পাশটায় সুনয়না দত্ত। সুনয়না কানে হেডফোন গুঁজে কাজ করছে, তিতিরও গভীর মনোযোগে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে। একটা নতুন রিয়েল এস্টেট প্রজেক্টের ব্রশিওর ডিজাইন করছে সে, কিন্তু কালার প্যালেটটা কিছুতেই মনের মতো হচ্ছে না। হঠাৎ ইন্টারকমটা বেজে উঠল। তিতির চমকে গিয়ে রিসিভারটা তুলল। ওপাশ থেকে বস মিস্টার সোমের বাঁচখাই গলা ভেসে এলো, তিতির, কেবিনে এসো, ফাস্ট। ফোনটা নামিয়ে রাখতে রাখতে তিতির দেখল সুনয়না হেডফোন নামিয়ে তার দিকে তাকিয়ে আছে। কি হলো রে? শম্ভুটা আবার ডাকছে কেন? সকাল সকাল কি অনিষ্ট হলো? জানি না, মনে হয় কালকের পাঠানো লেআউটটা নিয়ে কিছু বলবে। আমারই ভুল হয়েছে, তাড়াহুড়ো করতে গিয়ে ফন্ট সাইজটা চেক করা হয়নি। বাড়ি গিয়েই মনে হচ্ছিল মোবাইল ভিউইংয়ে প্রবলেম হবে। তিতির উঠে দাঁড়ালো। মিস্টার সোম কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, একটু এদিক ওদিক হলেই সবার সামনে অপমান করতে তিনি ছাড়েন না। বসের কেবিনে ঢুকতেই একরাশ ঠান্ডা হাওয়া আর দামি পারফিউমের গন্ধ নাকে এলো। মিস্টার সোম তার রিভলভিং চেয়ারে বসে আছেন, সামনে তিতিরের পাঠানো ডিজাইনের প্রিন্ট আউট, মুখটা একেবারে থমথমে। এসো তিতির, বসো। স্যার আসলে মিস্টার সোম হাত তুলে তাকে থামিয়ে দিলেন, তারপর প্রিন্ট আউটটা টেবিলের ওপর ছুঁড়ে দিলেন। কাগজটা উড়ে গিয়ে তিতিরের কোলের কাছে পড়ল। এটায় কি লেখা আছে তুমি নিজে পড়তে পারছো? এই ডিজাইন যদি ক্লায়েন্ট দেখে আমাদের কন্ট্রাক্ট তো যাবেই, মার্কেটে আমাদের রেপুটেশন ধুলোয় মিশবে। তুমি একজন সিনিয়র ডিজাইনার তিতির, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তিতির মাথা নিচু করে বসে রইল। স্যার আসলে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না তিতির, আমাকে 1 ঘন্টার মধ্যে নতুন ডিজাইন দাও, একদম ফ্রেশ কনসেপ্ট। ইউ মে গো। কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে ফিরে তিতির ধপ করে নিজের চেয়ারে বসে পড়ল। দু হাতে মাথাটা চেপে ধরল, কান্না পাচ্ছে খুব। ঠিক তখনই টেবিলের ওপরে রাখা মোবাইলটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে আবিরের নামটা জলজল করছে। তিতির ফোনটার দিকে তাকিয়ে রইল বেখেয়ালে। ফোনটা বেজে কেটে গেল। 1 মিনিট যেতে না যেতেই আবার ফোন, আবার সেই নাম। তিতির আবার ফোনটা কেটে দিল। তারপর ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করল সে। তৃতীয়বার ফোনটা যখন বাজল তখন সুনয়না পাশ থেকে নিচু গলায় বলল, রে, আবির বারবার ফোন করছে তো, ধরে নে, হয়তো কিছু ইম্পর্টেন্ট আছে। তিতির বিরক্ত হয়ে ফোনটা তুলল। হ্যালো হ্যালো তিতির, তুমি ফোন ধরছিলে না কেন? আমি কত টেনশন করছিলাম বলো তো, প্যানিক করছিলাম। ভাবছিলাম তোমার অ্যাক্সিডেন্ট, মানে তোমার শরীর খারাপ হলো কিনা। আবির, আমি অফিসে আছি, কাজে ব্যস্ত, মুডটাও ঠিক নেই। আরে বাবা, রাগ করছো কেন? আমি তো কেয়ার করি, তাই বলছি। আসলে ওয়েদারটা আজ খুব গুমোট তো, ভাবলাম তোমাকে বলে দিই। লাঞ্চে বেশি স্পাইসি খাবার খেও না, কাল স্পাইসি খেয়ে আমার যা গ্যাস হয়েছিল। আর শোনো না, মা বলছিল। আবির প্লিজ, আই এম হ্যাভিং আ ভেরি ভেরি ব্যাড ডে অ্যাট ওয়ার্ক। আমার এখন মাথা ঠিক নেই, দয়া করে আমাকে একটু একা থাকতে দাও, আমার দিকটাও একটু বোঝো প্লিজ। ও ও সরি তিতির, আসলে আমি তো জানতাম না। হ্যাঁ ঠিক আছে, তুমি কাজ করো, অল দ্য বেস্ট, আর মন খারাপ করো না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। তিতির কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। আবিরের অসহায় গলাটা শুনে একটু খারাপই লাগলো তার। এই প্রজেক্টটা শেষ করে নিয়ে একবার না হয় ফোন করে নেবে ছেলেটাকে, তবে এখন আর কোনো ডিস্টারবেন্স নয়। এরপর শুরু হলো এক মরণপণ লড়াই। তিতির তার সমস্ত অপমান, রাগ আর জেদ সরিয়ে রেখে মন দিল কাজে। তার আঙুলগুলো মাউস আর কিবোর্ডের উপর দিয়ে ঝড়ের বেগে চলতে লাগলো। সময়ের খেয়াল নেই,
লাঞ্চ আওয়ার পেরিয়ে গেল, তিতির উঠল না তবু। খিদে তেষ্টা সব উবে গেছে তার। প্রায় ঘন্টা দেড়েক পর তিতির চেয়ারে হেলান দিল। স্ক্রিনের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণায় একটা তৃপ্তির হাসি ফুটল। এটা তার সেরা কাজগুলোর মধ্যে একটা। বাহ! পাশ থেকে সুনয়নার গলা। সে কখন উঠে তিতিরের পেছনে এসে দাঁড়িয়েছে তিতির খেয়ালই করেনি। সুনয়না তিতিরের কাঁধে হাত রাখল। দারুণ হয়েছে রে তিতির, সত্যি বলছি, আগেরটার চেয়ে এটা 1000 গুণ বেটার। কালার ব্যালেন্সটাও জাস্ট ফাটাফাটি। শম্বুরও এটা দেখলে নির্ঘাত ইমপ্রেসড হবে। সত্যি বলছিস? মালটা চেল্লাবে না তো? না রে পাগলি, চেল্লাবে না। এটা রিজেক্ট করার সাধ্য ওর নেই। তুই মেল করে দে, আর ছোট লোকটাকে একবার ফোন করে বলেও দে, বুঝলি? স্যার, নতুন ডিজাইনটা না রেডি। একটা প্রিভিউ কপি স্ক্রিনশট মেল করেছি, যদি একটু দেখে নিতেন তাহলে ওই ফাইনালটা রেন্ডার করে। মিনিট দুয়েক হোল্ড থাকার পর মিস্টার সোমের গলা শোনা গেল। দেখলাম। দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর। ভেরি গুড তিতির। কালার কম্বিনেশনটা খুব সোবার হয়েছে। ক্লায়েন্ট এটা পছন্দ করবেই। আই এম সরি, সকালে একটু বেশি বকাবকি করেছিলাম, কিন্তু বুঝতেই পারছো প্রেশারটা। এনিওয়ে, গুড জব, ক্যারি অন। ফোনটা রেখে তিতির যেন আকাশের চাঁদ হাতে পেল। বুকের ওপর থেকে মস্ত পাথরটা নেমে গেল যেন তার। সে সুনয়নার দিকে তাকালো। ইয়েস, অ্যাপ্রুভড। বলেছিলাম না? চল এবার তাড়াতাড়ি ফাইনাল রেন্ডারিংটা মেরে লাঞ্চটা সেরে আসি। তোর জন্য ওয়েট করে করে আমিও এখনো লাঞ্চ করিনি। তিতির সবে মাত্র ফাইলটা রেন্ডার করতে যাবে, ঠিক তখনই অফিসের মেন গেটে একটা শোরগোল শোনা গেল। স্যার প্লিজ, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে যাওয়া বারণ আছে। সিকিউরিটি গার্ড কাউকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আপনি বুঝতে পারছেন না, অ্যাপয়েন্টমেন্ট করে কি সারপ্রাইজ দেওয়া যায় নাকি? কি মুশকিল। তিতির চমকে দরজার দিকে তাকালো, আর যা দেখলো তাতে তার পায়ের তলার মাটি একেবারে সরে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকছে আবির। তার পরনে একটা হলুদ রঙের টি শার্ট, তাতে বড় বড় করে লেখা মিস্টার রাইট। এক হাতে বিশাল একতোড়া লাল গোলাপ, তাতে তার মুখটাই প্রায় ঢাকা পড়ে গেছে। অন্য হাতে একটা বড় কেকের বাক্স আর স্টারবাক্সের কফির কাপ। অফিসের সবাই কাজ থামিয়ে হাঁ করে তাকিয়ে আছে। চারিদিকে পিন পতন নিস্তব্ধতা। আবির সেই নিস্তব্ধতাকে তুড়ি মেরে উড়িয়ে দিল। সারপ্রাইজ, সারপ্রাইজ তিতি। তিতির লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল। এটা অফিস, কোনো পিকনিক স্পট নয়। সে দ্রুত পায়ে আবিরের দিকে এগিয়ে গেল। আবির, তুমি এখানে কি করছো? আর এসব কি? তুমি বললে না তোমার দিনটা খারাপ যাচ্ছে, তাই ভাবলাম আমার তিথি পাখির মন ভালো করতে সুপার হিরো আবিরকে তো আসতেই হবে। এই নাও তোমার ফেভারিট রেড ভেলভেট কেক আর ক্যাপুচিনো নাও। আবির জিনিসগুলো তিতিরের ডেস্কের ওপরে রাখলো। আবির প্লিজ, সবাই দেখছে, এটা আমার অফিস। তুমি প্লিজ এখন যাও, আমরা পরে কথা বলবো। আরে দেখছে তো কি হয়েছে, দেখুক না। ভালোবাসা কি লুকিয়ে রাখার জিনিস? দাঁড়াও, আসল সারপ্রাইজটা তো এখনো বাকি আছে। 1 মিনিট। আবির পকেট থেকে একটা ব্লুটুথ স্পিকার বের করে অন করল। মুহূর্তের মধ্যে অফিসের শান্ত পরিবেশে বিকট শব্দে বেজে উঠল। This is my cheerful tune. I'll sing it till the afternoon. I'll show you how it goes, then you can join me soon. Joyful, 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 joyful. আবির, বন্ধ করো, কি করছো কি? উফ! আবির এবার গানের তালে তালে হাত পা ছুঁড়তে শুরু করলো। অদ্ভুত সব স্টেপ, কখনো হাঁটু ভাঁজ করছে, কখনো লাড্ডুর মতো ঘুরছে, নানা রকম। এইটা হলো আমার হ্যাপি ডান্স তিতির। সাইকোলজিতে বলে পার্টনার যদি মন খারাপ করে থাকে তবে এই ডান্স করলে তার ব্রেনে ডোপামিন রিলিজ হয়। হাসো তিতির, কাম অন হাসো। অফিসের কলিগরা
কেউ কেউ মুখ টিপে হাসছে, কেউ কেউ বিরক্ত হয়ে তাকাচ্ছে। মিস্টার সোমের কেবিনের ব্লাইন্ডস ফাঁক হয়ে গেল। উনি উকি দিয়ে দেখছেন। তিতিরের মনে হলো এক্ষুনি তার হার্ট অ্যাটাক হবে। আবির নাচতে নাচতে তিতিরের হাতটা ধরল। এসো এসো, তুমি একটু কোমর তোলা প্লিজ, দেখবে তোমার সব স্ট্রেস ধুয়ে যাবে। কাম অন বেবি, লজ্জা করো না, এসো। তিতির হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, আর ঠিক তখনই বিপর্যয়টা ঘটল। আবিরের হাতের ধাক্কা লাগলো ডেস্কের ওপরে রাখা গরম কফির বড় কাপটায়। মুহূর্তের মধ্যে পুরো গরম ফেনা ওঠা কফিটা উল্টে পড়ল তিতিরের খোলা ল্যাপটপের ওপর। তিতির চিৎকার করে পিছিয়ে গেল। গরম কফি তার হাতেও ছিটকে লেগেছে, কিন্তু তার চেয়েও মারাত্মক ঘটনা ঘটল ল্যাপটপে। কফিটা কিবোর্ডের ফাঁক দিয়ে সোজা ভেতরে ঢুকে গেল। ল্যাপটপের স্ক্রিনটা দুবার দপদপ করে জ্বলে উঠল, তারপর একটা করুণ শব্দ করে পুরোপুরি কালো হয়ে গেল। পোড়া প্লাস্টিক আর কফির গন্ধে জায়গাটা ভরে উঠল। আবির থমকে দাঁড়িয়ে পড়ল। সরি 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 তিতি, আমি খেয়াল করিনি আসলে। তিতির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার সদ্য করা ডিজাইন, তার এতক্ষণের পরিশ্রম, আর সবচেয়ে বড় কথা, ডেডলাইনের ঠিক মুখে এসে ক্লায়েন্টের প্রেজেন্টেশন সব শেষ। ব্যাকআপও নেওয়া হয়নি। মিস্টার সোম কেবিন থেকে বেরিয়ে এলেন। তার মুখটা রাগে টমেটোর মতো লাল হয়ে গেছে। তিনি তিতিরের দিকে একবার তাকালেন, তারপর কালো হয়ে যাওয়া ল্যাপটপটার দিকে। তিতির, ঠিক 15 মিনিট পরে ক্লায়েন্টের কাছে তোমার প্রেজেন্টেশন। তিতির কোনো কথা বলতে পারল না। সে শুধু মাথা নিচু করে রইল। Get this clown out of my office right now. আর কাল সকালে আমার সঙ্গে দেখা করবে। I need to rethink your position here. কথাটা শেষ করেই সোম নিজের কেবিনে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। অফিস জুড়ে শ্মশানের নিস্তব্ধতা। তিতির, আমি তো তিতির এবার ধীরে ধীরে মাথা তুলে আবিরের দিকে তাকালো। তার চোখে আগুন। সে এতটাই ঠান্ডা গলায় পরের কথাটা বলল যে সেটা চিৎকার করার চাইতেও বেশি ভয়ঙ্কর শোনালো। আবির, বেরিয়ে যাও। কিন্তু তিতির, ল্যাপটপটা আমি সারিয়ে দেবো। আমি গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। আবির, আর এক সেকেন্ডে যদি তুমি এখানে থাকো, আমি সিকিউরিটি ডাকবো। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। তুমি প্লিজ শান্ত হও। তুমি রেগে গেছো না? আচ্ছা, বাড়িতে গিয়ে কথা হবে। আমি আসছি। আবির ছো মেরে কেকের বাক্স আর ফুলগুলো বগল দাবা করে অফিস থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজার হ্যান্ডেলে ধাক্কা খেল একবার। আবির চলে যাওয়ার পর তিতির ধপ করে নিজের চেয়ারে বসে পড়ল। তার হাত দুটো কাঁপছে। ল্যাপটপটা চপচপে ভিজে। কফির ধারা গড়িয়ে পড়েছে ডেস্ক থেকে তার পায়ে। সুনয়না এগিয়ে এলো। টিস্যু পেপার দিয়ে কফিটা মুছতে মুছতে বলল, মন খারাপ করিস না ভাই। আমার চাকরিটা যাবে, শুনে না। সংসার আমাকে কালই ফায়ার করবেন। আমি কি করব এখন? কি করব বল? সুনয়না তিতিরের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। কাঁদিস না তিতির, কেঁদে কোনো লাভ নেই। কিন্তু একটা কথা বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। তিতির চোখ মুছে তাকালো। শোন, তুই তো এখন বাচ্চা নোস। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে হবে তোকে। আর কতদিন মা বাবার দোহাই দিয়ে নিজের দায়িত্ব অ্যাভয়েড করবি? তোর বাবার সঙ্গে তোকে নিজেকেই বলতে হবে তিতির। ধ্রুব ওর দিকটা থেকে যতটা সম্ভব চেষ্টা করছে, কিন্তু আবিরকে ওর প্রবলেমটা রিয়েলাইজ করানো ওর কেন স্বয়ং ভগবানের পক্ষেও অসম্ভব। সেক্ষেত্রে ধ্রুব বা আমি কেউই গিয়ে কাকুকে বোঝাতে পারবো না। আবিরকে না করার সাহসটাও তোকে নিজেকেই অর্জন করতে হবে। আজ বাড়ি গিয়ে তুই আগে তোর বাবার সঙ্গে কথা বল। সোজাসুজি বল, এই ছেলের সঙ্গে তুই সুখী হতে পারবি না। বল যে ওর এই পাগলামি তোর দম আটকে রাখছে। বুঝলি কি বললাম? উত্তর না দিয়ে তিতির ওয়াশরুমের দিকে পা বাড়ালো। জানলার বাইরের আকাশটা এখন মেঘলা। একটা ঝড় আসছে।
বাড়ি ফেরার পথটা আজ তিতিরের কাছে বড্ড লম্বা মনে হচ্ছে। ট্যাক্সিতে বসে সে বারবার নিজের হাতের দিকে তাকাচ্ছিল। গরম কফির ছ্যাঁকা লাগা জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে, জ্বালা করছে খুব। লিফট দিয়ে যখন সে নিজের ফ্লোরে উঠল, ঘড়িতে তখন রাত 8টা। সাধারণত এই সময় তাদের ফ্ল্যাট থেকে টিভির আওয়াজ ভেসে আসে। মা মেগা সিরিয়াল দেখেন আর বাবা ইউটিউবে খবরের চ্যানেল। কিন্তু আজকে সব চুপচাপ। দরজার বাইরে থেকেই একটা থমথমে পরিবেশ টের পাওয়া যাচ্ছে। তিতির ভেতরে ঢুকতেই দেখল মা সোফায় বসে আছেন। সেন্টার টেবিলের ওপর বসানো আছে একটা বড় দামি চকলেটের বাক্স আর একটা সরি লেখা কার্ড। পরিস্থিতি বুঝতে তিতিরের 1 সেকেন্ডও সময় লাগলো না। সে জুতোটা খুলে ল্যাপটপ ব্যাগটা সোফার উপর আছড়ে ফেলল। অবিনাশবাবু চশমাটা খুলে টেবিলে রাখলেন। শোন, বলছি যে আবির ফোন করেছিল। ছেলেটা কান্নাকাটি করছে তিতির। ও নাকি তোর অফিসে গিয়ে একটু আনন্দ করতে চেয়েছিল, আর তুই নাকি ওকে সবার সামনে অপমান করে তাড়িয়ে দিয়েছিস। ওটাকে আনন্দ বলে বাবা? ও আমার অফিসে গিয়ে লাউড স্পিকারে গান চালিয়ে নাচানাচি শুরু করেছিল। আমার বস, আমার কলিগ সবার সামনে আমাকে হাসির খোরাক বানিয়েছে। আর শুধু তাই নয়, তিতির তার ব্যাগের চেইন খুলে তার ভিজে কফিতে মাখামাখি ল্যাপটপটা বের করে টেবিলের ওপর আবিরের পাঠানো চকলেট বক্সের পাশে রাখল। এই দেখো ওর আনন্দের ফলাফল। আমার ল্যাপটপ শেষ, আমার প্রেজেন্টেশন শেষ, আমার প্রমোশনটা তো গেলই, কাল হয়তো আমার চাকরিটাও থাকবে না। কিন্তু তিতির, ও তো আর ইচ্ছে করে করেনি। হাত লেগে কফিটা পড়ে গেছে। অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। আবির বলছিল ও নাকি তোকে নতুন ম্যাকবুক কিনে দেবে। তোমরা কি কিছুই বুঝতে চাইছো না? সমস্যাটা ল্যাপটপ নয় মা। টাকা দিয়ে ম্যাকবুক কেনা যায়, কিন্তু গাধা পিটিয়ে কি আর ঘোড়া করা যায়? আমি কোনোভাবে একে বিয়ে করতে পারবো না। ইটস ইম্পসিবল ফর মি। আস্তে কথা বল, পাড়া প্রতিবেশীরা শুনতে পাবে। বিয়ে ঠিক হয়ে গেছে, আত্মীয় স্বজন জেনে গেছে, এখন তুই বলছিস ছেলে পছন্দ নয়। লোকে কি বলবে? আমাদের মান সম্মান থাকবে? তাছাড়া আমার পিএফ এর টাকা, ক্যাটারারকে টাকা দেওয়া হয়ে গেছে, হল বুক করা হয়ে গেছে, খাসির কিলো কত করে যাচ্ছে খবর রাখিস? ওই হলে তুমি একা বসে বসে খাসি খেও। এই বিয়ে আমি করব না। তোমরা জোর করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি কিছু জানি না, তুই চুপচাপ বিয়েটা করবি। আবির আসবে, ক্ষমা চাইবে, মিটমাট করে নিবি। উত্তর না দিয়ে তিতির ঝড়ের বেগে নিজের ঘরে ঢুকে দরজাটা সশব্দে বন্ধ করে দিল। শোভাবাজার গঙ্গার ঘাটের ঠিক সামনেই একটা লাল রঙের ছোটখাটো মন্দির আছে। কোন ঠাকুরের মন্দির সেটা উঁকি দিয়ে দেখা হয়নি তিতিরের। তার মনোযোগ ছিল মন্দিরের ঠিক পাশেই বসা তেলে ভাজার দোকানের ওপর। ধ্রুব দুহাতে চপের ঠোঙা নিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছিল। তিতিরের সামনে এলো সে। বুঝলেন, আজব চিজ মাইরি আপনার এই ফিয়ন্সে লোকটি। সারা জীবনে প্রথমবার কোনো কেস হাতে নিয়ে নাকানি চোমানি খাচ্ছি। মালটার নামে কিছু পুরনো কিচ্ছা আছে কিনা খোঁজ করার চেষ্টা করলাম, কিচ্ছু পেলাম না। মাইরি কিচ্ছু না। সুন্দরী মেয়ের অ্যাকাউন্ট থেকে মেসেজ করলাম, রিপ্লাই করলো না। ওরা দুজনেই তুম্ব মুখে বসে থাকে গঙ্গার পাড়ে। মাথার ওপর ঘন কালো আকাশের সামিয়ানায় চিকচিকে তারাগুলো কার যেন অনন্ত প্রতীক্ষায় প্রহর গুনছে এক মনে। এক কোণে একটা অনুজ্জ্বল ভাঙাচোরা চাঁদ কোনো রকমে ঝুলে আছে সুতো কাটা ঘুড়ির মতো। 2 হাঁটুর মাঝে থুতনি গুঁজে নিচে জলের দিকে তাকিয়ে থাকে। বহমান জলে ভাসতে থাকা একটা ডিঙি সামান্য দুলে ওঠে, জলে তরঙ্গ ওঠে। মিশমিশে কালো মিহি রেশমের মতো জলে ছোট্ট ঢেউগুলো অনেক দূর অবধি ছড়িয়ে যাচ্ছে। সেই জলে চাঁদের ছায়া পড়েছে। মস্ত মস্ত ঢেউয়ের ধাক্কায় সেই ছায়া অস্থির হয়ে উঠেছে। তিতিরের মনের মধ্যে জমা হওয়া রাগ, অস্থিরতাও সেই ঢেউয়ের ধাক্কায় যেন ভেঙে চলে যাচ্ছিল। নিজেকে হঠাৎ খুব অসহায় লাগছে তার। দেখুন,
কোনোভাবেই তো আবিরকে ম্যানেজ করা যাচ্ছে না। কি করবেন বলুন তো? আপনি বলুন। এই তো সেদিন বড় বড় ডায়লগ ঝেড়েছিলেন, আমি নিশ্চিন্তে থাকতে পারি, আপনি নাকি হেভি প্রফেশনাল। আরে ফেলুদাও কি সব কেস সমাধান করতে পেরেছিলেন নাকি? যেগুলো পারেনি সেগুলো তপসে লেগেনি। যেমন ওই চন্দননগরের জোড়া খুনের মামলাটা আপনার অ্যাডভান্স না হয় আমি ফেরত দিয়ে দেবো। অ্যাডভান্স না, আপনি আপনার ইয়েতে গুঁজে রাখুন, আমি কালই বাবাকে বলেছি। এই তো আপনি বললেন বিয়ে করবেন না বললেই নাকি আপনার বাবার উপর রঞ্জিত মল্লিক ভর করে। সেটা জেনে আপনার কাজ কি? সব কিছুর জন্য না আপনি দায়ী। দেখুন না, একটা কথা বলি, আবির একটু ওভার দ্য টপ আচরণ করে, এম্বারাসিং রকম ড্রামাটিক, এগুলোতে সন্দেহ নেই, কিন্তু সত্যি করে বলুন তো, আপনি কি সত্যিই শুধু এগুলোর জন্যই আবিরকে ছাড়ছেন? কিছু মনে করবেন না, আমার কিন্তু তা মনে হয় না। তাহলে কি মনে হয় আপনার? আমার মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন। বিয়ের পরের জীবনটা কেমন হবে সেটা ভাবলেই আপনি নার্ভাস হয়ে পড়ছেন। মানে আপনি বলতে চাইছেন আমার কমিটমেন্ট ফোবিয়া আছে, তাই তো? কমিটমেন্ট ফোবিয়া? সবকিছু এত সহজে ব্যাখ্যা করা যায় না। কি জানেন, আমি নিজেও ভালোবাসতে জানি না। চারপাশের মানুষ কি সুন্দর একে অপরকে ভালোবাসছে, যেদিকে তাকাবেন সেদিকেই প্রেমের তাজমহল। প্রেমিকার ঠোঁটের কোণে এক টুকরো হাসি দেখার জন্য জীবন দিতে পারে মানুষ। আমি কেন জানি না সেই প্রেম বা ভালোবাসার টান প্রমাণ করার তাগিদ কোনোদিন পাইনি। আমি নিজের জন্যই বাঁচি। আপনি এত দূর শুনে নিশ্চয়ই আমাকে কমিটমেন্ট ফোবিক ভাবছেন, কিন্তু ভাবুন তো একবার, কত মানুষ সারা জীবন একসঙ্গে থেকেও সুখ পায়নি, বিয়ে করেছে, স্বীকৃত সম্পর্ক পেয়েছে, বাবা বা মা হয়ে সন্তানের প্রতি দায়িত্ব পালনের অধিকার পেয়েছে, তো দুজনের মধ্যে প্রচুর দূরত্ব রয়ে গেছে। জীবনভর সমান্তরালে হেঁটেই গেছে দুজনে, তবু দুজনের সারা জীবন কখনো এক বিন্দুতে এসে মেলেনি। হ্যাঁ, আমি বলছি না যে ভালোবাসা বলে কিছু হয় না, কিন্তু সেরকম ভালোবাসা সবার কপালে জোটে না। আপোষ করেই রাতে শুতে যায় সবাই। যদি কখনো সে ভালোবাসা পান, হাত বাড়াবেন না? কিন্তু কি করে বুঝবো বলুন তো এই ভালোবাসাই সেই ভালোবাসা? আচ্ছা, আপনার বাড়িটা কোথায় বলুন তো? মানে হঠাৎ এই প্রশ্ন? বলুন না। দাঁড়ান, আপনার সঙ্গে লোকেশন শেয়ার করলাম, কেন বলুন তো? এখনই বলা যাবে না, আমার ভাবতে একটু টাইম লাগবে। ধ্রুব বুঝতেই পারে না কি চলছে। কনফিউজড হলেই আবার তার বেদম খিদে পায়। চপের ঠোঙা খালি হয়ে গেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে ঘাটের সিঁড়ি থেকে উঠে এগিয়ে যায় আরও খান কয়েক চপ আনতে। তিতির তখনও একদৃষ্টে তাকিয়ে আছে বহমান গঙ্গার দিকে। তার মাথার মধ্যে তখন ঘূর্ণিঝড় উঠেছে।
পরদিন রোববার, কনসালটেন্সি অফিস বন্ধ। ভোর তখন প্রায় 10টা। ধ্রুব ঘুমোচ্ছিল। সে মফস্বলের ছেলে, কলকাতায় অফিসের কাছেই ঘর ভাড়া নিয়েছে। উঠুন উঠুন উঠুন, দরকার আছে। হঠাৎ গম্ভীর স্বরে এমন দৈববাণী শুনে ঘুম ছুটে গেল ধ্রুবর। ধড়মড় করে উঠে বসে দেখে খাটের মাথার দিকে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা। মাথার কাছে বালিশের ফাঁকে চশমা ছিল। চোখে পড়ে দেখে, ও হরি, অনুষ্কা না, এ তো তিতির। তবে রেগে বোধ হয় অগ্নি শর্মা হয়েই আছে। হ্যারি পটারের মুখ আঁকা টপ, চোখে নীল সানগ্লাস, কানের পিছনে গোঁজা কাঁধ ছোঁয়া চুল, দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে আছে। নেহাত কলিকাল, নইলে ওই দৃষ্টিতে সে এতক্ষণে নির্ঘাত ভস্ম হয়ে যেত। ধ্রুব চুপচাপ খাট থেকে নেমে বেসিনে দাঁড়িয়ে দাঁত মাজতে লাগল। তিতির কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। খানিক পর ডান হাতটা সামনে বাড়িয়ে দিল। এ নিন, ঝটপট এগুলো পরে রেডি হয়ে যান। এতক্ষণ খেয়াল করেনি। এখন ধ্রুব দেখল তিতিরের হাতে একটা সাদা প্লাস্টিক। জিজ্ঞেস করার পরই বুঝতে পারল মুখে ব্রাশ থাকায় প্রশ্নের বদলে যে আওয়াজটা বেরোলো সেটা সে নিজেই বুঝতে পারত না। তবে তিতির দিব্যি বুঝল। এতে আপনার একটা পাঞ্জাবি আছে আর আমার শাড়ি। কাল আমার বিয়ে। আপনি তো বিয়েটা কাটাতে পারেননি, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। বিয়ের সব প্রস্তুতি শেষ। এখন বিয়ে না হলে বাবা পিএফ এর দুঃখে হার্ট ফেল করবে। নিন নিন, আপনি রেডি হয়ে যান। আজই বিয়ে করব, তবে আপনাকে। সে কি কথা? এই আবার কেমন ইয়ে? এ তো আপনার ওই আবিরের প্রপোজালের থেকেও ভয়ঙ্কর। কেন, আপনার আমাকে ভালো লাগে না? না মানে সেটা তো বলিনি, কিন্তু এই আপনি তো অন্যের বাগদত্তা। তা দেখি, আমি আবিরের সঙ্গে অলরেডি ব্রেকআপ করে নিয়েছি। এখন আমি টেকনিক্যালি কারোর বাগদত্তা নই। সো উই আর নট চিটিং, বুঝেছেন? বুঝেছি। তবে বলছি, একবার আপনার বাবার সঙ্গে বসে কথা বলে নিয়ে। আপনি এত সব ঢপের প্ল্যান যখন আবিষ্কার করতে পারেন, তখন বাবাকেও ঠিক ম্যানেজ করে নিতে পারবেন। চলুন। এগিয়ে এসে ধ্রুবর হাত ধরে তিতির। ভাড়াটিয়ার ঘরে মেয়ের গলা শুনে বাড়িওয়ালি কাকিমা নিচে নেমে এসে প্রথমে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন। তারপর এগিয়ে এসে তিতিরকে জিজ্ঞেস করলেন, কে গো তুমি? ছেলেটার হাত ধরে টানছো কেন? আমি ছেলে ধরা, ধ্রুবকে ধরে নিয়ে যাচ্ছি। একটু হেল্প করুন না কাকিমা। কাকিমা চোখ বড় বড় করে দুজনের দিকে তাকিয়ে আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। আচ্ছা শোনো, বলছি একটু শান্ত হও। আপাতত তুমি বাড়ি যাও। দিন দুয়েক বাদেই আমি তোমার বাড়ি যাচ্ছি। বিয়ে তো তুমি ভেঙেই দিয়েছো, পিঠে তোমার কুলো ভাঙবেই, কেউ ঠেকাতে পারছে না। এখন আমায় নিয়ে গিয়ে হাজির করলে পরিস্থিতি খুব একটা ভালো হবে না। দেখো, এই আমার বরং একটা প্ল্যান আছে, জানো, ট্রাস্ট মি, ভালো একটা প্ল্যান আছে। কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে তিতিরকে সে যাত্রায় শান্ত করেছিল ধ্রুব। আমরা তো মেয়ের মতের বিপক্ষে যাইনি কখনো। আবিরকে মানে যার সঙ্গে আমাদের তিতিরের বিয়ের কথা হয়েছিল আর কি, ওকেও তো ওই পছন্দ করেছিল। জানি না হঠাৎ কি মনে হলো, বিয়ের আগের দিন বলে বসলো বিয়ে করবে না। আমরা কিন্তু কিছু লুকোতে চাই না বাবা, বুঝতেই পারছো, মেয়ে আমার একটু খামখেয়ালি। একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে বাবা তোমায়, পারবে তো? কাঁচুমাচু মুখে হেঁট মুন্ডু হয়ে অবিনাশবাবু জিজ্ঞেস করলেন। তিতির পাশেই সোফায় বসেছিল। সে কিছু একটা বলতে যেতেই অবিনাশবাবু তার দিকে এমন একটা জ্বলন্ত দৃষ্টিবান হাঁকলেন যে তিতির আর মুখ খোলার ঝুঁকি নিল না। তার ভাই রিঙ্কু পাশ থেকে ফোড়ন কাটল। একটু বুঝে শুনে কিন্তু, কারণ বিকৃত মাল কিন্তু আর ফেরত হবে না।
ও বাই দ্য ওয়ে, বিয়েটা ক্যান্সেল করে দিদিভাইকে যা কেলিয়েছে না বাবা। এই তুই চুপ কর তো। তা তুমি যেন কি করো বাবা? আমি বেঙ্গল ব্যাংকে চাকরি করি, রাসবিহারীতে অফিস। ওরা বসে আছে তিতিরদের ফ্ল্যাটে। তিতির এভাবে বিয়ে ভেঙে দেওয়ায় অবিনাশবাবু একটু দমে গিয়েছেন। পাশের ফ্ল্যাটের নস্কর বৌদি দুদিন আগে এসেও বলে গেছেন, এই মেয়ের যা মতিগতি, আর কোনো ছেলেকে বিয়ে করলে হয়। মধ্যবিত্ত বাবা মার কাছে প্রতিবেশীদের দেওয়া অভিশাপকে মিথ্যে প্রমাণিত করার তাগিদের থেকে বড় মোটিভেশন আর বোধহয় কিছু হয় না। তাই যুদ্ধকালীন তৎপরতায় মেয়ের একটা গতি করার জন্য মরিয়া হয়ে উঠেছেন অবিনাশবাবু। সেই পরিস্থিতিতেই মেয়ের কলিগ সুনয়না তার পিস্তুত দাদার সম্বন্ধ দিয়েছে প্রভাদেবীকে। অন্য সময় হলে হয়তো এই প্রস্তাবকে প্রভাদেবী বা অবিনাশবাবু আদৌ আমল দিতেন না, কিন্তু এক্ষেত্রে পরিস্থিতি প্রতিকূল। সুনয়না গোপনে প্রভাদেবীকে এও জানিয়েছে তিতিরের নাকি আজীবন বিয়ে না করার দিকেই ঝোঁক বেশি। সব মিলিয়ে তিতিরের ওজোরাপতি ধুলোয় মিশিয়ে সুনয়না এবং সেই ছেলেটিকে বাড়িতে ডেকে পাঠিয়েছেন মিত্র দম্পতি। দুপুরে খাসির ঝোল দিয়ে ভাত খেয়ে খড়কাঠি দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে যখন ধ্রুব তিতিরদের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে, তখন তিতির এসে ধরল তাকে। আপনি মিথ্যে কেন বলতে গেলেন যে ব্যাংকে চাকরি করেন? বললেই পারতেন বিজনেস করেন। চাকরির ঢপটা ধরা পড়ে গেলে বাবা আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেবে, ত্যায্য কন্যা করে দেবে একেবারে। আরে রিল্যাক্স, ধরা পড়বে না। এত শিওরলি কি করে বলছেন? কারণ ওটা সত্যি, আমি সত্যি বেঙ্গল ব্যাংকে চাকরি করি। মানে তাহলে আপনার কনসালটেন্সি? ও ওটা ওটা আমার মেজো কাকার চেম্বার। কাকা কদিনের জন্য বেনারস বেড়াতে গেছেন, আমায় চাবি দিয়ে গেছেন। ভালো করে খেয়াল করলে পেছনের আলমারিতে আইপিসি, সিআরপিসি বা বেয়ার অ্যাক্টের বই দেখতে পেতেন। চেঞ্জ বলতে আমি শুধু দরজার বাইরে নেম প্লেটটা। তিতির ভোম্বল হয়ে দাঁড়িয়ে থাকে। পিছন থেকে সুনয়না এসে তাকে জড়িয়ে ধরে। You're such a fragile thing, I know. ধ্রুপদার তোকে সেই কবে থেকে পছন্দ। তুই তো বিয়ে করতে যাচ্ছিলি অন্য কাউকে। তুই এনগেজড হয়ে যাওয়ায় প্রথমে আমিও আর ধ্রুপদার কথা তোকে বলিনি। তারপর বুঝলাম তুই বিয়েটা করতে চাইছিস না, কিন্তু সেটা কিছুতেই কাকুকে বলতেও পারছিস না। মনে করে দেখ, আমি প্রথমে তোকে অনেকবারই বলেছিলাম তুই যখন বিয়েটা করতে চাসই না তখন কাকুকে বলে দে, কিন্তু তুই সেই সাহসটাই করে উঠতে পারছিলি না। তাই তোর জন্য একটু মোটিভেশনের ব্যবস্থা করতে হলো। আপনি সত্যি শোনায় না দাদা? মানে হ্যাঁ। আপনি জানেন আমি এক্ষুনি আপনাকে রিজেক্ট করতে পারি। হ্যাঁ তা পারেন। তাহলে কেন করব না বলে আপনার বিশ্বাস? কারণ এবার অঙ্কটা সত্যিই মিলে গেছে। এই পরীক্ষায় আর শূন্য পাইনি। আচ্ছা, কি করে বুঝলেন এই ভালোবাসাই সেই ভালোবাসা? একবার এক জ্যোতিষী আমায় ভাগ্য গণনা করে বলেছিলেন জানেন, আমার কপালে নাকি শনি নাচবে। আপনাকে প্রথম দিন দেখেই বুঝেছি সে ভবিষ্যৎবাণী মিথ্যে হওয়ার নয়। কপট রাগ দেখিয়ে তিতির ঘরে চলে যায়। লিফট অব্দি ওদের এগিয়ে দেন অবিনাশবাবু। বলছি বাবা, তুমি তুমি কি খাসির মাংস রান্না করতে পারো? নিশ্চয়। কোন ডিশ খাবেন বলুন খালি? রোগান জোশ, কোরমা, কিমা, দো পেঁয়াজা আরো যা। প্রেমে ল্যাং বারবার হয়ে গেছি খোঁড়া, বুদ্ধি হাঁটুতে তাই মানবি তো ছোড়া, ভাবি প্রেম গভীর। কেমন লাগলো গল্পটা? আশা করি ভালো লাগলো। নিচে কমেন্ট বক্সে চট করে জানিয়ে দাও যে আজ অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিনে তোমাদের সকলের কার কি প্ল্যান। এছাড়াও গল্পটা কেমন লাগলো সেটাও জানিয়ে দিতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওগুলো তো আর নতুন করে বলছি না, তোমরা জানোই। আজকে গল্প পাঠে ছিল কৌশিক এবং অভিনয়ে আমার সঙ্গে ছিল সায়ক, পাপিয়াদি, মৈত্রী, তমাল, ইন্দ্রনীল, শান্তম, অনুভব, খুশি এবং পিয়ালি। শব্দগ্রহণ করেছে লিও
আবহ সৃষ্টি করেছে তোমাদের সকলের প্রিয় ম্যাক্স অর্থাৎ ইন্দ্রজিৎ, এবং যে গানটা তোমরা শুনলে সেটাকে লিখেছে এবং ডিজাইন করেছে অনুভব, আর গেয়েছে অনুভবের সঙ্গে ঐশ্বর্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে সামনের সপ্তাহে। ভয়টয় তো অনেক পেয়েছো, আজকের দিনে শুধু ভালোবাসো। প্রেমে ল্যাং বারবার হয়ে গেছি খোঁড়া, বুদ্ধি হাঁটুতে তাই মানবি তো ছোড়া, ভাবি প্রেম গভীর ডিপ ওয়াটার ডাইভ, সাঁতারে কাঁচকলা কবি কবি ভাইব, প্রেমে ল্যাং বারবার হয়ে গেছি খোঁড়া, বুদ্ধি হাঁটুতে তাই মানবি তো ছোড়া, ভাবি প্রেম গভীর ডিপ ওয়াটার ডাইভ, সাঁতারে কাঁচকলা কবি কবি ভাইব, ঘাট ক্যাফে ময়দান হলো খুব চষা, একটু একটু করছে ভয় বাড়ছে ভরসা, বলেছিলে প্রেম টেম সবই বুঝলো কি, জীবন তো একটাই চলনি ঝুঁকি।